নমস্কার, আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি চ্যানেল। আপনাদের জন্য রইল দিনের সবথেকে চর্চিত 10টি সংবাদ। শুরুতেই হেডলাইন। রাজনীতি না বন্দুকরাজ, বিজেপি না করলে বন্দুক দেখে প্রাণে মারার হুমকি, ভাঙড়ে অস্ত্র গুলি সহ গ্রেপ্তার বিজেপি নেতা। ট্রাম্পের মুখে ক্ষমা ঘোষল ইরান, ঘোষণার কয়েক ঘন্টা পরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন ইরানের। ইসরায়েলে একাধিক মিসাইল হামলা তেহরানের। বিজয় মিছিলের বোমায় মৃত্যু, কালীগঞ্জের ঘটনার প্রতিবাদে সিপিএম এর রাস্তা অবরোধ ঘিরে ধুন্ধুমার। মায়ের দুধ খেয়ে থাকে সামনাসামনি আসুন, নওশাদ আব্বাসকে প্রকাশ্য চ্যালেঞ্জ শওকতের, ফুঁসে উঠল ভাঙড়। ঘাটার মাস্টার প্ল্যান আমরাই করব, ওদের সাহায্য চাই না, বিধানসভা থেকে কেন্দ্রকে চ্যালেঞ্জ মমতার। বিজেপি শাসিত উড়িষ্যার চরম অত্যাচার, হামাগুড়ি দিতে বাধ্য করা হলো 2 দলিতকে। ইরান ইসরায়েল সংঘর্ষে চুপ কেন দিল্লি, ভারতেই উচিত সঠিক পদক্ষেপ, মোদী নিষ্ক্রিয়তাকে আক্রমণ মমতার। 14 বছর পর সুবিচার, গোঘাটে তৃণমূল নেতা খুনে প্রাক্তন সিপিএম কর্মীকে ফাঁসির সাজা। যারা মানল তারাই এফআইআর করলো, বিজেপিকে কড়া ভাষায় তোপ মমতার। ভারতের প্রথম কিপার হিসাবে এই রেকর্ড, ইংল্যান্ডের মাটিতে 2 ইনিংসে সেঞ্চুরি, তবুও আইসিসি রোষে ঋষভ পন্থ। এছাড়াও রয়েছে দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। নিয়মিত দিনের সেরা এবং নির্ভুল খবর পেতে সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। ভাঙড়ে ফের রাজনৈতিক উত্তেজনা, অস্ত্রসহ 2 বিজেপি নেতাকে হাতে নাতে ধরে ফেলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বোদ্রা অঞ্চলের বুরুনগড় এলাকায়। অভিযোগ, বন্দুক দেখিয়ে মানুষকে বিজেপিতে যোগ দিতে বাধ্য করার চেষ্টা চলছিল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র ও 4 রাউন্ড গুলি। স্থানীয় সূত্রে খবর, ধৃত 2 ব্যক্তি হলেন বিজেপির মণ্ডল সভাপতি পলাশ মণ্ডল এবং তার সহযোগী শ্রীবাস মণ্ডল। তাদের বিরুদ্ধে অভিযোগ, অষ্টপদ মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে বন্দুক দেখিয়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিলেন তারা, এমনকি প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ তাদের ঘিরে ফেলেন। খবর যায় তৃণমূল নেতৃত্বের কাছেও। তারা ঘটনাস্থলে পৌঁছে 2 জনকেই হাতে নাতে ধরে ফেলেন এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও গুলি। এরপর খবর দেওয়া হয় ভাঙড় থানায়। পুলিশ এসে 2 জনকেই গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। পুলিশ সূত্রে জানা হয়েছে এই ঘটনা তদন্ত গুরুত্ব সহকারে করা হচ্ছে। কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো তা জানার চেষ্টা চলছে। ঘটনার জেরে রাজনৈতিক চাপানো তো চরমে পৌঁছেছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতারা অস্ত্র নিয়ে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে, সাধারণ মানুষকে বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে বিজেপিতে যোগ দিতে বাধ্য করছে। এই রাজনীতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় নেতারা। তবে বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি, গোটা ঘটনাটি সাজানো, তাদের কর্মীদের মারধর করে ফাঁসানো হয়েছে, অস্ত্র ও প্ল্যান্ট করে রাখা হয়েছে। যদিও এখনো বিজেপির জেলা নেতৃত্ব কিছু বলেননি, তবে রাজ্য নেতৃত্ব পুলিশের নিরপেক্ষ তদন্ত দাবি করছে। ভাঙড় থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এলাকায় নজরদারি আরো কড়া হয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। তবে বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি, গোটা ঘটনাটি সাজানো, তাদের কর্মীদের মারধর করে ফাঁসানো হয়েছে, অস্ত্র ও প্ল্যান করে রাখা হয়েছে। যদিও এখনো পর্যন্ত বিজেপি জেলা নেতৃত্ব কিছু বলেনি, তবে রাজ্য নেতৃত্ব পুলিশের নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। ভাঙড় থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এলাকায় নজরদারি আরো করা হয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। সংঘর্ষ বিরতির নামে নাটক, মঙ্গলবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন ইরান ইসরায়েল দ্বন্দ্বের সাময়িক শান্তি আসছে। তার কথা মতো প্রথম 12 ঘন্টা ইরান আর পরবর্তী 12 ঘন্টা ইসরায়েল সংঘর্ষ বন্ধ থাকবে। ঘোষণা অনুযায়ী ইরান জানায় তারা সংঘর্ষ থামিয়েছে। এরপর ট্রাম্প ফের লেখেন সংঘর্ষ বিরতি কার্যকর হয়েছে, কিন্তু বাস্তবের ছবি অন্য। সূত্র বলছে সংঘর্ষ বিরতি শুরুর কিছুক্ষণের মধ্যেই তেহরান থেকে মিসাইল ছোড়া হয় ইসরায়েলের দিকে। একাধিক শহরে সাইরেন বাজতে থাকে, আতঙ্কে ছুটতে শুরু করেন নাগরিকরা। নিরাপদ বাংকারে যাওয়ার নির্দেশ দেয় প্রশাসন। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তার হুঁশিয়ারি, সংঘর্ষ বিরতি ভাঙা হলে আইডিএফ বড় অপারেশন চালাবে তেহরানে। তিনি জানান, ইরানের এই হামলা বরদাস্ত করা হবে না, আমেরিকার সামনে জবাব দেওয়া হবে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। তারা জানায় সংঘর্ষ বিরতি কার্যকর করেছে তারাই, বরং ইরান অভিযোগ তোলে পশ্চিমা প্রচার মাধ্যম ও ইসরায়েল মিলেই
যুদ্ধবিরতির ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে জানায়, শত্রুদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে, তবে সংঘর্ষ বিরতি রক্ষার প্রতিশ্রুতি আমাদের ছিল। শত্রু যদি ফের হামলা করে তাহলে তারও জবাব দিতে আমরা তৈরি। এই পরিস্থিতিতে বড় প্রশ্ন উঠেছে, এই সংঘর্ষ বিরতি আসলে কতটা বাস্তব। আমেরিকা ও ইসরায়েলকে কার্যত নিশানায় রেখে এবার সংঘর্ষ বিরতিও এক কৌশল মাত্র বলে ইঙ্গিত দিল তেহরান। ফলত মধ্যপ্রাচ্যে শান্তি এখনো অধরা। কালীগঞ্জে বোমাবাজিতে নাবালিকার মৃত্যুর ঘটনার প্রতিবাদে দুর্গাপুরে পথ অবরোধ করল সিপিএম। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয়, আর তাকে ঘিরেই ধুন্ধুমার বাঁধল মঙ্গলবার। পুলিশের সঙ্গে হলো ধস্তাধস্তি, পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে সিপিএম কর্মীরা। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার বাঁকুড়া মোড়। প্রায় 30 মিনিট ধরে চলে গন্ডগোল। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। সিপিএম নেতা সিদ্ধার্থ বসু বলেন, তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া বোমায় কালীগঞ্জে মৃত্যু হয়েছে 11 বছরের নাবালিকার। আমরা তারই প্রতিবাদে আন্দোলনে নেমেছি। সমাজ বিরোধীদের দ্বারা পরিচালিত হচ্ছে তৃণমূল সরকার, তাদের নেতৃত্বে এই ঘটনা ঘটছে। পুলিশ মন্ত্রীকে ঘটনার দায় নিতে হবে। সোশ্যাল মিডিয়ায় কেবল পোস্ট করে দায় এড়ানো চায় না। অনুব্রত মণ্ডল মা বোনেদের গালিগালাজ করে, কিন্তু রাজ্যের দুর্নীতিগ্রস্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। এদিকে আমরা প্রতিবাদে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করায় পুলিশ টানাটানি করছে। পুলিশ তৃণমূলটাকে চালাচ্ছে। পুলিশ আমাদের পথ অবরোধে বাধা দিতে এসেছিল, তাই প্রতিরোধ করেছি। উল্লেখ্য, সোমবার বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। নদিয়ার কালীগঞ্জে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। তার জয়ের পর বিজয় মিছিলের সময় সেখান থেকে বোমাবাজি করা হয় বলে অভিযোগ, আর সেই বোমার আঘাতে মৃত্যু হয় 4র্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের। এই নাবালিকার মৃত্যুকে ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। কালীগঞ্জের ওই ঘটনার প্রতিবাদে বাঁকুড়া মোড় অবরোধ করে মঙ্গলবার সকালে বিক্ষোভে নামেন সিপিএম কর্মী সমর্থক। তোহা বলছেন, কাশেমকে নিয়ে আখেরে ক্ষতি হতে পারে তৃণমূলের। ক্ষোভ তৈরি হয়েছে মুসলিম সমাজের। তার লাভ ঘরে তুলতে পারে নওসাদরা। শুধু ভাঙন নয়, আরো 2-1টি আসনে জিতে যেতে পারে আইএসএফ। তৃণমূলের উপর চাপ বাড়িয়ে চলছে নওসাদরা। পাল্টা অ্যাক্টিং মুডে শওকত এবার সরাসরি ছুড়ে দিলেন চ্যালেঞ্জ। টেনে আনলেন শেষ বিধানসভা ভোটে বাম কংগ্রেস জোটের অন্যতম বড় মুখ আব্বাস সিদ্দিকীকেও। ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের দাপুটে নেতা শওকত মোল্লা সাফ কথা, বাপের বেটা হলে সত্যি করে মায়ের দুধ খেয়ে থাকলে 2 বিধানসভায় 2 ভাই দাঁড়িয়ে যাক, 2 জায়গাতেই ওদের যদি লেজে গবরে করে দিতে না পারি তাহলে রাজনীতি ছেড়ে দেব। এটা আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি। এদিকে 21-এর ভোটের পর আর সেইভাবে প্রত্যক্ষভাবে ভোটের ময়দানে দেখা যায়নি আব্বাস সিদ্দিকীকে। শেষবার গত বছর 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন বেশ কিছু কর্মসূচিতে দেখা যায় তাকে, তবে সবই অরাজনৈতিক ব্যানারে। তবে এই প্রথম নয়, আর আগেও একাধিকবার নওসাদ শিবিরের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শওকত। খোঁচা দিয়ে বলেছিলেন, কথায় আছে কুজোরও চিত হয়ে শোয়ার ইচ্ছা হয়। নওসাদ সিদ্দিকীর অবস্থা হয়েছে তেমন। আগে বলেছিল ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু ঠিক সময় ল্যাজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল। 2026 সালে ভাঙড় থেকে নওসাদ গোহারা হারবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। 100% হারবে। যদিও ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী বলেছেন, কাশেম রাজ্য সম্পাদকের পদ পাওয়ায় সংখ্যালঘুদের মধ্যে ক্ষোভের পাহাড় জমা হচ্ছে। 26-এর নির্বাচনে মুসলিম সমাজে ভয়ঙ্কর খেলা খেলবে। তবে তাকেও ছেড়ে কথা বলেনি শওকত। তার দাবি, এসব বলে আসলে গোটা মুসলিম সমাজকে ফুল পথে চালানো চক্রান্ত হচ্ছে। বর্ষা এলেই প্লাবিত হয় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও সংলগ্ন এলাকা। জলমগ্ন পরিস্থিতিতে দুর্ভোগ পোহাতে হয় হাজার হাজার মানুষকে। এই সমস্যা মেটাতে বহু আগেই ঘোষিত হয়েছিল ঘাটার মাস্টার প্ল্যান, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও তা বাস্তবায়িত হয়নি। সেই প্রেক্ষিতেই ফের এবার কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, এত বড় প্রজেক্ট করতে সময় লাগবেই, কিন্তু আমরা করব। কেন্দ্র 1 পয়সাও দিচ্ছে না। মাস্টার প্ল্যান আমরা নিজেদের টাকায় করছি। তিনি ডিভিসির ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দেন। তার অভিযোগ, ডিভিসি এখন আর রাজ্যকে না জানিয়ে জল ছেড়ে দেয়। আগের মতো নিয়ম মানে না কেন্দ্র। বাংলাকে বন্যা পরিস্থিতিতেও সাহায্য করে না কেন্দ্র সরকার। মুখ্যমন্ত্রী জানান, জমি নিয়ে সমস্যা হলেও মাস্টার প্ল্যানের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষকে দেরিতে হলেও সুফল দেওয়া যায়। এদিন মমতা আরও বলেন, তিস্তা নদীর উপর 14টি হাইড্রাল প্রজেক্ট তৈরি করে শ্বাসরোধ করা হয়েছে। ইন্দো ভুটান নদী প্রকল্পে বাংলার কোনো প্রতিনিধিত্ব নেই। কেন্দ্র ইচ্ছাকৃতভাবে বঞ্চনা করছে। উল্লেখ্য, 2014, 2019 এবং 2024 টানা 3টি লোকসভা ভোটে ঘাটাল মাস্টার প্ল্যান ছিল তৃণমূলের অন্যতম প্রতিশ্রুতি। 2024-এর ভোটের মুখে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র না দিলেও রাজ্য নিজস্ব তহবিল থেকে কাজ করবে। সেই মতো 2025 সালের বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বিজেপি শাসিত উড়িষ্যার চরম নির্যাতনের শিকার হলেন দুই দলিত ব্যক্তি। গরু পাচারের সন্দেহে তাদের অর্ধমুণ্ড করে 1 কিলোমিটার হামাগুড়ি দিতে বাধ্য করা হয় এবং খাওয়ানো হয় ঘাস এবং নর্দমার জল। ঘটনার সূত্রপাত হয় গঞ্জাম জেলার সিঙ্গাপুর এলাকা থেকে। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, 54 এবং 42 বছর বয়সীরা দুটি গরু এবং একটি বাছুর নিয়ে গাড়িতে চড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় একদল যুবক গরু পাচারের অভিযোগ তুলে পথ আটকায় এবং 30,000 টাকার দাবি করে। টাকা না মেলায় তারা চরম নির্যাতনের শিকার হন। আধা মাথা অর্ধমুণ্ড করে দেওয়া হয়, 1 কিলোমিটার হামাগুড়িতে বাধ্য করা হয় এবং খাওয়ানো হয় গোখাদ্য হিসাবে ঘাস এবং নর্দমার জল। এই অমানবিক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও সংবাদ প্রতিদিন ডিজিটাল ভিডিও সত্যতা স্বীকার করেননি। পুলিশ জানিয়েছে, কোনোভাবে হামলাকারীদের হাত ফসকে তারা থানায় হাজির হন এবং ঘটনার বিস্তারিত জানায়। তারা জানায়, গরুগুলি পাচারের জন্য নয়, বিয়েবাড়িতে উপহার হিসেবে দেওয়া হচ্ছিল। নির্যাতিতদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজও তল্লাশি চলছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সম্প্রতি কাশীপুর ব্লকের বৈগানাগুড়া গ্রামে এক পরিবারে 40 জনের মাথা অর্ধমুণ্ডু করে দেওয়া হয়েছিল কেবল অন্য জাতিতে মেয়ের বিয়ে দেওয়ার শাস্তি স্বরূপ। এই ঘটনার পরও অভিযুক্তদের একঘরে করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বিরোধীদের দাবি, রাজ্যে বিজেপির ক্ষমতা আসার পর এই ধরনের জাতিভেদ এবং ধর্মান্ধতার ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। মানবাধিকারের এই চরম অবমাননা তোলপাড় হচ্ছে সারা রাজ্য, আর নির্যাতিতদের সুষ্ঠু বিচার এবং সুরক্ষা চায় সকলেই। মঙ্গলের ভোরে শান্তির আশার আলো। 12 দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। দুদেশের সম্মতিতে জারি হয়েছে যৌথ বিবৃতি। সেই সঙ্গে মঙ্গলবার ভোর রাতে ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে এখন থেকে, কেউ যেন তা লঙ্ঘন না করে। এই আন্তর্জাতিক পরিস্থিতিতে মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্য, যুদ্ধ বন্ধে ভারতের উচিত সঠিক পদক্ষেপ করা, না হলে এই পৃথিবী ধ্বংসের দিকে এগোবে, পরিবেশের উপর ভয়ঙ্কর প্রভাব পড়বে। তিনি আরো বলেন, এসব দেশের অনেক অভ্যন্তরীণ বিষয় আমি জানি, সবকিছু প্রকাশ্যে বলা যায় না। যদিও বিস্তারিত কিছু না বললেও তার বক্তব্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে ওঠে। ইরান ও ইসরায়েল উভয়ই ভারতের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। এই কারণে কেন্দ্রীয় সরকার শুরু থেকেই নিরপেক্ষ অবস্থান নিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যে কেন্দ্রের কৌশলগত ভূমিকা নিয়ে যেন এক প্রকার চাপ তৈরি করলেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক বা ভারত পাক সংঘর্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার শান্তির পক্ষে বার্তা দিয়েছেন। এবারও মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে কেন্দ্রকে সক্রিয় হওয়ার আবেদন জানিয়ে রাজনৈতিক স্তরে আলাদা বার্তা ছড়িয়ে দিলেন তিনি। এ প্রসঙ্গে বিরোধী দলগুলিও মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে তৎপর। কেউ কেউ বলছেন, আন্তর্জাতিক কূটনীতিতে হস্তক্ষেপ করা একান্তই কেন্দ্রের অধিকার। আবার কারো মতে, মুখ্যমন্ত্রীর মতো প্রবীণ নেত্রীর কাছ থেকে এমন স্পষ্ট বার্তা এলে কেন্দ্রের উপর আন্তর্জাতিকভাবে চাপ বাড়বে। 14 বছর পর রায়, গোঘাটের তৃণমূল নেতা শেখ নইমুদ্দিন খুনে অবশেষে সাজা ঘোষণা করল আরামবাগ আদালত। মঙ্গলবার আরামবাগ অ্যাডিশনাল সেশন জজ শিশির কুমার আগরওয়ালের এজলাসে বিচারক বলদেব বসুকে মৃত্যুদণ্ড, 18 জনকে যাবজ্জীবনের সাজা শোনান। সোমবার এই মামলায় 26 জনের মধ্যে 19 জনকে দোষী সাব্যস্ত করল আদালত। ঘটনা 2011 সালের 9 ডিসেম্বর গোঘাটের শাওরা ইউনিয়ন হাই স্কুল পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বচসা বাঁধে। সেদিন প্রকাশ্যে মাথায় গুলি করে খুন করা হয় স্থানীয় তৃণমূল নেতা নইমুদ্দিনকে। এরপর গোঘাট থানায় 30 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী। তৎকালীন ফরওয়ার্ড ব্লক বিধায়ক বিশ্বনাথ কারক, সিপিএম নেতা ভাস্কর রায় ও দেবু চট্টোপাধ্যায় নাম উঠে আসে। 1 দশকেরও বেশি সময় ধরে চলে মামলার তদন্ত ও শুনানি। মামলার সূত্রে পুলিশ চার্জশিটে বহু তথ্য পেশ করে। মামলার মাঝে 4 অভিযুক্তের মৃত্যু হয়। সোমবার আদালতে 26 জনের মধ্যে 19 জনকে দোষী সাব্যস্ত করে এবং 7 জনকে বেকসুর খালাস দেয়। খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিশ্বনাথ কারক, ভাস্কর রায় ও দেবু চট্টোপাধ্যায়। এই রায় ঘিরে মঙ্গলবার সকাল থেকে আরামবাগ আদালত চত্বরে নিশ্চিদ্র নিরাপত্তা ছিল। সিপিএম এর প্রাক্তন কর্মী বলদেব বসুর ফাঁসির সাজা ঘোষণার পর রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। দীর্ঘ 14 বছর পর এক রাজনৈতিক হত্যাকাণ্ডে এই সাজা ঘোষণাকে ন্যায় বিচার বলে অভিহিত করেছেন তৃণমূল নেতারা। যদিও সিপিএম এর তরফ থেকে প্রতিহিংসার রাজনীতি বলা হয়েছে। যারা বিধানসভার কর্মীদের মারল তারাই গিয়ে এফআইআর করলো। মঙ্গলবার বিধানসভার অধিবেশন শেষ দিনে ভাষণে বিজেপিকে কড়া তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাসপেন্ড হওয়া 4 বিজেপি বিধায়কের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, যারা মারধর করলো তারাই থানায় গিয়ে এফআইআর করলো, তাদের হাতেই বিধানসভার কর্মীরা আক্রান্ত হয়েছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষ। মমতার ক্ষোভ, বিরোধীরা বক্তৃতা করে কিন্তু জবাব শোনার আগেই বেরিয়ে যায়, এটি বিধানসভার নিয়ম নয়। নিয়ম অনুযায়ী বক্তৃতা হলে জবাব শুনতে হবে।
এদিন অধিবেশন তপ্ত ছিল বিরোধীদের বিক্ষোভে। বৃহস্পতিবার থেকে স্লোগান এবং চেঁচামেচিতে উত্তেজনার সূত্রপাত। সোমবার সেই স্লোগান পরিণত হয় তীব্র বিক্ষোভে। এক বিল পেশের সময় বিজেপির বিধায়করা ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন। অধ্যক্ষ তখন 4 বিধায়ক শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, দীপক বর্মন এবং অগ্নিমিত্রা পালকে সাসপেন্ড করেন। সাসপেন্ড হওয়ার পরেও তারা বের হতে অস্বীকার করলে মার্শালের মাধ্যমে তাদের অপসারণ করা হয়। এই ধস্তাধস্তিতে শঙ্কর ঘোষের চশমা এবং ঘড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করে বিজেপিরা পরে পার্ক স্ট্রিট থানায় এফআইআর দায়ের করে। মঙ্গলবার সাসপেন্ড বিধায়করা সিঁড়িতে বসে চুপ লেখা প্ল্যাকার্ড হাতে প্রতীকী প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, বিজেপির কণ্ঠরোধ করার চেষ্টা চলছে বিধানসভায়। মুখ্যমন্ত্রী আরও তোপ দাগেন ডিভিসির ভূমিকার উপরেও, বলেন ডিভিসি কোনো কথা না শুনেই চল ছেড়ে দিচ্ছে, আর এর ফলে রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে তপ্ত রাজ্য বিধানসভার শেষ দিনে মমতার কড়া ভাষণ আর বিরোধীদের স্লোগান মিছিলে চরম অশান্তির আবহে কেটেছে অধিবেশন। ভারতের ক্রিকেট ইতিহাসে এমন কীর্তির সাক্ষী খুব কমই হয়েছে। ঋষভ পন্থ এমন এক কিপার ব্যাটার যিনি শুধু দেশের নয়, বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নিজের নাম খোদাই করে ফেলেছেন। ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় কিপারে সেঞ্চুরি করা আগেও ঘটেছে, কিন্তু 2টি ইনিংসের সেঞ্চুরি তেমন কীর্তির সাক্ষী খুব কমই মাঠ করে হয়েছে। লিডসের মাটিতে খেলা এক টেস্ট ম্যাচে ঋষভ পন্থ 2 ইনিংসেই সেঞ্চুরি করে তোলপাড় করে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। ভারতের প্রথম কিপার হিসেবে কৃতিত্ব করেছেন তিনি। আর ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় কিপারের এমন কীর্তির কথা ভাবা যায়নি আগেও। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন কীর্তির অংশ হয়েছেন খুব কম কিপার ব্যাটার। বিশ্বে এই কীর্তির অধিকারী মাত্র 2 জন, একজন ঋষভ পন্থ তাদের মধ্যে অন্যতম। আগ্রাসী এবং নির্ভীক ব্যাটিং দিয়ে তিনি প্রতিপক্ষকে তটস্থ করে রেখেন। আর এবার ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব কাঁধে নিয়ে দলের খ্যাতি রিটেক ভারতের ক্রিকেট ইতিহাসে এমন কীর্তির সাক্ষী খুব কমই হয়েছে। ঋষভ পন্থ এমন এক কিপার ব্যাটার যিনি শুধু দেশের নয়, বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নিজের নাম খোদাই করে ফেলেছেন। ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় কিপারে সেঞ্চুরি করা আগেও ঘটেছে, কিন্তু 2টি ইনিংসের সেঞ্চুরি তেমন কীর্তির সাক্ষী খুব কম মাঠই হয়েছে। লিডসের মাটিতে খেলা এক টেস্ট ম্যাচে ঋষভ পন্থ 2 ইনিংসে সেঞ্চুরি করে তোলপাড় করে দিয়েছেন ক্রিকেট বিশ্বকে। ভারতের প্রথম কিপার হিসেবে কৃতিত্ব করেছেন তিনি। আর ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় কিপারের এমন কীর্তির কথা ভাবা যায়নি আগেও। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন কীর্তির অংশ হয়েছেন খুব কম কিপার ব্যাটার। বিশ্বে এই কীর্তির অধিকারী মাত্র 2 জন এবং ঋষভ পন্থ তাদের মধ্যে অন্যতম। আগ্রাসী এবং নির্ভীক ব্যাটিং দিয়ে তিনি প্রতিপক্ষকে তটস্থ করে রাখেন। আর এবার ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব কাঁধে নিয়ে দলের খাতিরে আরও আগ্রাসনের প্রতিশ্রুতি দিয়েছেন এই টাকাবুকো ক্রিকেটার। যদিও কীর্তির খাতায় নাম তোলার পাশাপাশি বিতর্ক থেকেও তিনি বাদ দেননি। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ঋষভ পন্থকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়ে শাস্তির আওতায় এনেছে। আইসিসির প্রেস রিলিজে বলা হয়েছে, খেলার মাঠে অশৃঙ্খল আচরণের দায়ে এই শাস্তির সম্মুখীন হচ্ছেন তিনি। তার আগ্রাসী মেজাজ আর আগ্রাসী খেলার ধরন আগের মতোই থাকছে বলে মনে করছেন সমর্থকরা। দলের দায়িত্বে কাঁধে নেওয়ার মতো আত্মবিশ্বাস তার মধ্যে রয়েছে বলে মনে করা হচ্ছে এবং আগ্রাসনের মাধ্যমে প্রতিপক্ষকে কাবু করার ক্ষমতা তিনি আগের মতোই ধরে রাখবেন বলে আশাবাদী ক্রিকেট মহল। সর্বোপরি ঋষভ পন্থ এমনই এক কিপার ব্যাটার যিনি আগ্রাসনের পাশাপাশি কীর্তির খাতায় আগা গোড়া নিজের নাম খোদাই করে রেখেছেন। আর কীর্তির পাশাপাশি শাস্তির খাতাতেও নাম উঠতে দেখে ক্রিকেট মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই।